সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ। আমার সাথে আমাদের এই সংস্থার মহাসচিব জনাব শাহজাহান অরুণ উপবিষ্ট আছেন। আমরা আলোচনা করছি আমাদের নারী অধিকার, নারীর মর্যাদা বিষয় নিয়ে। কারণ আমরা মনে করি আমাদের এই মানবাধিকার সংস্থার মানুষ বলতে যা কিছু বোঝানো হয়, পৃথিবীতে সেই মহামনীষীরাও বলে গেছেন এই সভ্যতার নির্মাণের পেছনে নরনারী উভয়ের অবদান রয়েছে। নজরুলের সে বিখ্যাত কবিতা যে এই পৃথিবী যা কিছু সুন্দরতর, তার অর্ধেক তার করেছে নারী, অর্ধেক তার নর। অ্যাকচুয়ালি এরকমই সবকিছুতেই আপনি দেখেন, যেখানে যেখানে যাবেন নারীদের অধিকার কিন্তু অস্বীকার করে সভ্যতাকে দাঁড় করানো যায়নি, সভ্যতাকে এগিয়ে নেওয়া যায়নি। একজন নারীকে আল্লাপাক সৃষ্টিগতভাবে যে ক্ষমতা দিয়েছেন, যে ধৈর্য দিয়েছেন, যে সহ্য ক্ষমতা দিয়েছেন, একজন পুরুষকে তা দেয়নি। আবার পুরুষকে যে শক্তি, যে সাহস, যে কি বলা যায়, তার যে উদ্দীপনা দিয়েছেন, একজন নারীকে হয়তো তা দেয়নি। তাহলে কেউকে কোনো দিক থেকে কিন্তু ছোট করে দেওয়া যায় না, ছোট করে দেখা যায় না, সুযোগ নেই। তো এই জন্য আমরা আমাদের সমাজকে উন্নত করতে গেলে, রাষ্ট্রকে উন্নত করতে গেলে, আমাদের জাতীয় জীবনের মান উন্নয়ন করতে গেলে আমাদের নারী সমাজকে এগিয়ে নিতে হবে। এটি যারা সচেতন, যেসব রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্র যারা দায়িত্বে পালন করছেন, তারা কিন্তু তাদের শাসন আমলে এই বিষয়গুলো যথেষ্ট গুরুত্বের সাথে তারা দেখেছেন বা দেখা উচিত বলে আমরা মনে করি। আপনি দেখেন, আমাদের যুগের সাথে সাথে যুগের চাহিদাও কিন্তু পরিবর্তন ঘটে। একসময় নারীদেরকে এই উপমহাদেশে যখন প্রাচীন কালের কথা বলি, নারীদেরকে বিভিন্নভাবে দাসী হিসাবে, যৌন দাসী, সেবা দাসী, বিভিন্ন দাসী হিসাবে গ্রহণ করা হতো। সেটা পরবর্তীতে যখন বিভিন্ন শাসন আমল চেঞ্জ হলো, সেই শাসন আমলের যখন এক পর্যায়ে সুলতানি আমল বা মুঘল আমল আসলো, তখন তারাও তাদের সেদের অন্দরমহলের তাদের সেই হেরেমের রক্ষিতা আকারে তাদেরকে রাখতেন, উপপত্নী আকারে। এবং অনেক হিন্দু বা শাসকরাও তাদের উপপত্নী আকারে তারা হেরেমে রাখতেন। এই যে নারীদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে তাদেরকে শুধুমাত্র ভোগ বিলাসের পণ্য হিসাবে যারা ব্যবহার করেছেন, তারা যে ভুলগুলো করেছেন সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে সতীদাহ প্রথা, সেটাকে উচ্ছেদ করার জন্য আন্দোলন করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। ইংরেজ আমলে ইংরেজ এই দেশকে শাসন করেছে, তারা শোষণ করেছে, কিন্তু অনেক রীতিনীতি, অনেক কিছু কিন্তু তারা পরিবর্তন করে দিয়ে গেছে। তাদের প্রতি আমাদের যতখানি ক্ষোভ ঘৃণা আছে, কিছু কৃতজ্ঞতাও আমাদের আছে। কারণ যে কাজগুলো তারা তাদের সময় করে গেছে, সেই কাজগুলো কিন্তু আমাদের দেশের এখানকার শাসক শ্রেণী যারা ছিলেন, যারা আমাদের এই উপমহাদেশকে শাসন করেছেন, তারা কিন্তু অনেকে সেটা করেননি, করতে চাননি। তো যাই হোক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই যে আমাদের নারীদের শত্রু কারা। আমরা যদি প্রশ্ন করি, এই পৃথিবীতে অধিকাংশ নারীর, সব বলবো না একবারে, অধিকাংশ নারীর প্রিয় ব্যক্তিত্বকে, এই প্রশ্নের জবাবে আপনি শতকরা প্রায় 90% বেশি আপনি জবাব পাবেন তার প্রিয়, একজন নারীর প্রিয় ব্যক্তি তার পিতা, অর্থাৎ একজন পুরুষ। আবার পুরুষের কাছে জিজ্ঞাসা করেন যে আপনার বা তোমার প্রিয় ব্যক্তিকে, শতকরা 90 জন পুরুষ বলবে তার মা, বাবাকে বলবে না। তাহলে একজন নারীর কথা বলছে। তাই পুরুষদের প্রিয় ব্যক্তি নারী, তার মা আর তার মেয়ে, তার বোন। তেমনি নারীরও প্রিয় ব্যক্তি তার পিতা, তার সন্তান, তার ভাই। তাহলে সেখানে পুরুষ তো নারীর শত্রু হতে পারে না। পুরুষকে কেন আমরা নারীর শত্রু বলে চিহ্নিত করি, বা নারীকেও পুরুষের শত্রু হিসাবে অনেকে মনে করে যে নারীরা ধ্বংস করেছে। হ্যাঁ, যেমন আমরা এই একটা কথা সবসময় শুনি, যে সবার কাছে এটা বলতে গেলে হাস্যকর লাগে, যে কাউকে জিজ্ঞাসা করলেন যে ভাই কেমন আছেন, হ্যাঁ ভালো আছি। ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে, তো মেয়েটা কোথায় আছে? মেয়েটা মাশাআল্লাহ খুব সুখে আছে। কোথায় আছে? কানাডায় আছে। আমার জামাইটা যে এত ভদ্র, আমার মেয়ের কথার বাইরে এক পাও ফেলে না। জামাইটা এত ভদ্র, সোনার ছেলে। আচ্ছা, আর ছেলেটা? আর ওর কথা বলেন না, ছেলেটার কথা একটা, মানে আমি একটা কুলাঙ্গার জন্ম দিয়েছি ভাই, ও বইয়ের গোলামি করে, বইয়ের দাসত্ব করে, বইয়ের কথার বাইরেই চলে না। এই ছেলেকে নিয়ে যে আমার কি অশান্তি ভাই, আর বলেন না। তাহলে নিজের ছেলে যখন পরের মেয়ের গোলামি করছে, তখন সেটাকে আপনি অশান্তি এবং সেটাকে ভালো চোখে দেখছেন না। আর আপনার মেয়ের যখন আরেকটা ছেলে
পরের আরেকজনের ছেলে যখন গোলামি করছে সেটাকে আপনি প্রশংসার চোখে দেখছেন। এই যে স্ববিরোধী মনোভাব আমাদের, এই যে বাঙালি সমাজের মধ্যে স্ববিরোধী মনোভাব, এটাকে আমরা কোনোভাবেই যদি আমরা এটাকে দূর করতে না পারি তাহলে তো আমরা এগোতে পারবো না। অথচ এটার চর্চাই বেশি হয়, এটাই চর্চা বেশি। এবং বিয়ে দেওয়ার পরে অনেক মায়েরা, আমি দেখেছি অসংখ্য মায়েরা তাদের মেয়েদের সংসারে প্রভাব বিস্তার করার চেষ্টা করে। আমারই আত্মীয় স্বজনের মধ্যে আছে, আমি নাম বলতে চাই না, মেয়ে বিয়ে দেওয়া হয়ে গেছে কিন্তু প্রতি সেকেন্ডে মেয়েকে খোঁচাতে থাকে, এই এখন কি করছিস, এখন এইটা কর, এখন ওইটা কর, এখন ওইটা কর, মানে পেছন থেকে মা পরিচালনা করছে তার সংসারটাকে, পারিবারিক শান্তি ধ্বংস করে দিচ্ছে। তার কারণে ওই ছেলেটাকে সেখানে কিভাবে গোলাম বানায় রাখা যায়, কিভাবে তারপরে মানে ইনফ্লুয়েন্স করে তার সবকিছু দমিয়ে রাখা যায়, শ্বশুর বাড়ির কেউ দুই চোখে যাতে না দেখতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলোর জন্য কিন্তু আমরা অভিভাবকরা দায়ী। আপনারা স্বীকার করেন না করেন, অভিভাবকরা দায়ী না? আমরা অভিভাবকরাই তাদেরকে ইনফ্লুয়েন্স করে থাকি, ছেলেকে ইনফ্লুয়েন্স করে মা, হ্যাঁ তুই বইয়ের গোলাম হয়ে গেছিস। সে তো একটা পরের মেয়ে, সে আসছে বাবা মাকে ছেড়ে, তারও তো এখানে আলাদা মানে একটা মর্যাদা থাকা উচিত, অবশ্যই অধিকার থাকা উচিত। কিন্তু ননদ আর শাশুড়ি সেটাকে স্বীকার করতে চায় না। এই উপমহাদেশের হাজার হাজার সিনেমা, নাটক, সিরিয়াল তৈরি হয় ননদ শাশুড়ির ঝগড়া নিয়ে, এবং সরি মানে বউ শাশুড়ির ঝগড়া নিয়ে, বা ননদ আর ভাবির ঝগড়া নিয়ে। হ্যাঁ, এগুলো খুব মুখরোচক হিসাবে সিনেমা নাটকগুলো আমরা দেখে থাকি। এমনকি এই সিরিয়াল দেখার জন্য দুনিয়ার সব কাজ ফেলে ভারতীয় কয়েকটা বিখ্যাত চ্যানেল আছে, যে চ্যানেলগুলোর কাজই হচ্ছে এই বিদ্বেষ ছড়ানো, এই নোংরামি ছড়ানো, এবং এই ইসের চর্চা করা, কি বলে যে অপসংস্কৃতির চর্চা করা। এটাকে সমর্থন আমরা করি না। আপনি করেন? না, আমরা করি না। আমরা চাই এ থেকে রাহুমুক্ত হয়ে আমাদের সমাজকে আমরা সচেতন করি, আমরা যেন আরো এগিয়ে যাই। এ বিষয়ে আপনাদের সামনে আরো আমরা আলোচনা করব। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।